বড় বড় গাড়িতে ঘুরতে চাই, বড় বড় বাংলোতে থাকতে চাই, কোম্পানিগুলোতে সব মিটিং অ্যাটেন্ড করতে চাই। সবাই আমাকে বস বলবে। সামান্য ইচ্ছেটুকু আছে ছুটকি। এতদিন তুমি আমায় দাদা বলে ভাবতে, সেটাতেই সুখ ছিল। যে সম্পত্তি এতদিন তুমি ভোগ করেছ, সেই সব আমায় লিখে দিতে পারবে? কেন বলো তো? আমাদের পরিবারে অন্য কারোর নামে সম্পত্তি করে দেওয়া নতুন কিছু নয়। আমারই ভাই হিমাদ্রি, সে আমার বোন ভালো থাক বলে নিজের সম্পত্তি তোমায় দিয়ে নিজের প্রাণ ত্যাগ করল। আমি তোমার প্রাণ চাইছি না, সম্পত্তি আমার নামে লিখে দাও, এটুকুই চাইছি। জীবনে মাত্র একটা দিন হলেও আমিও যে হাজার হাজার কোটি টাকার মালিক সেটা মনে করব। এরপরে যদি আমার মৃত্যু হয়, দুঃখ থাকবে না। তুমি আমার এই স্বপ্নটা পূরণ করবে ছুটকি? দাদা, তুমি যাতে আমার সঙ্গে সারা জীবন থাকতে পারো, তার জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি। আমার কাছে তোমার চেয়ে সম্পত্তি বড় হতে পারে কি? তখন এত বেশি পেমেন্ট পাবো বলে আমিও তো জানতাম না। যারা সুপারস্টার হয় তারা 40 দিন অ্যাক্টিং করবার পরে 100 কোটি পায়, কিন্তু এই আমি শুধুমাত্র 10 দিন অ্যাক্টিং করে হাজার হাজার কোটি টাকা নিলাম। পুরো দুনিয়াতে কস্টলিয়েস্ট নাম্বার 1 অ্যাক্টর আমি। ভৈরব, তোর লেভেলটাই যে অন্য। এই নিন জল, আপনি বসুন, দিদি চলে আসবে। ঠিক আছে। নমস্কার ম্যাডাম। নমস্কার, বসুন। স্যার, আপনার সঙ্গে আমি এ বিষয়ে আগে কথা বলেছিলাম আমার দাদার মতো দেখতে একজনকে দাদা হিসেবে দত্তক নেব, কিন্তু এখন আমি জানতে পেরেছি যে উনি অন্য কেউ নন, আমার নিজের দাদাই। ব্যাপারটা হলো যে আমার বাবা আমাদের মাকে বিয়ে করার আগে অন্য আরেকজনকে বিয়ে করেছিলেন। ওনার সেই প্রথম পক্ষের ছেলেই এখন আমাদের বাড়িতে রয়েছেন। ওনাকেই আমার নিজের দাদা হিসেবে দত্তক নেব বলে আপনাকে আগে বলেছিলাম। আমার বাবার উইলের মতনই সব সম্পত্তি ওনার প্রথম ছেলের নামেই লিখবো বলে ঠিক করেছিলাম। এক্ষেত্রে লিগ্যালি সব সম্পত্তি তো আসলে আমার দাদারই। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আপনার বাবার প্রথম সন্তান ইনি হলে আমরা কোর্টে প্রুফ করলে সম্পত্তি পুরোটাই উনি পেয়ে যাবেন ম্যাডাম। আপনি যদি কোনো কারণে অবজেকশন জানান, কোর্টে কেস ফাইল করলে কেসের ফয়সালা হতে হতে 15 বছর চলে যাবে। ততদিন পর্যন্ত এই সম্পত্তিটা কোনোভাবেই আপনার দাদা পাবেন না। পনেরো বছর হওয়ার পরে প্রথম স্ত্রীর জন্য অর্ধেক, দ্বিতীয় স্ত্রীর জন্য অর্ধেক বলে সমাধান হতে পারে। আচ্ছা, আমি কোর্টে কেস ফাইল না করলে
আমার সম্পত্তিটা উনি পেলে, যদি বলি আমার কোনো অবজেকশন নেই, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। এক্ষুনি সম্পত্তিটা পুরোটাই আপনার দাদা পাবে বলে কোর্ট জানিয়ে দেবে। তাহলে আপনি সেরকমই ব্যবস্থা করুন। আর তার জন্য যা যা ডকুমেন্টস দরকার আমাকে বলুন, আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে ম্যাডাম, আমি আজকেই কাজটা শুরু করে দিচ্ছি। এবারে আমি আসছি। চলে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। কি বলুন? এই যে সিদ্ধান্তটা নিচ্ছেন, এটা কারোর চাপে পড়ে করছেন বা হুমকির জন্য, সেটা নয় তো? আরে না না, একেবারেই তা নয়। আমি মন থেকে নিজের খুশির জন্যই এসব করছি। এক্ষেত্রে কারোর হুমকি বা কারোর কোনো চাপ নেই। আপনি একদম নিশ্চিন্ত হয়ে আপনার কাজ করতে পারেন। একজন ফ্যামিলি লয়ার হিসেবে আপনার ব্যাপারে চিন্তা করাটা আমার কর্তব্য ম্যাডাম, এই জন্য জিজ্ঞেস করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কনসার্ন। ওকে ম্যাডাম, এবারে আমি আসছি। দিদি, কি হয়েছে? ওইটা আমি একটা কথা। তোমাকে কিচ্ছু বলতে হবে না। আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর এই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। তুমি যাও, গিয়ে তোমার কাজ করো। কি হলো, যাও। আজকাল দেখছি আমি কিছু বললে বা কাউকে বাড়িতে আনলে এরা দুজন অবজেকশন জানাচ্ছে। কিন্তু আগে কমলা মা হোক বা রূপাই হোক, আমি যাই বলতাম চুপচাপ মেনে নিত। কিন্তু এখন দেখি যাই বলি না কেন, সবেতে নাক গলিয়ে আমার মাইন্ড ডাইভার্ট করে দেয়। শিবানী, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলো, কি হয়েছে? আচ্ছা, তুমি নাকি ভৈরবের নামে সম্পত্তি লিখে দেবে বলেছ? হ্যাঁ, আমি দাদার নামে সম্পত্তি লিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। খুব বড় ভুল করতে যাচ্ছ তুমি। ওকে তুমি দাদা হিসেবে মনে করলে ওকে তুমি টাকা দাও, না হলে 50 লাখ বা 1 কোটি টাকার প্রপার্টি দিয়ে দাও। কিন্তু তাই বলে তুমি পুরো সম্পত্তি দিয়ে দেবে বলে ঠিক করেছো? আমি ওনার নামে সম্পত্তি লিখে দিলে তোমার এত সমস্যা কিসের শুনি? আমার সম্পত্তির সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার বাবার সঙ্গে কাজ করেছিলে তুমি? করনি তো? এই সম্পত্তি কার নামে লিখে দেওয়া উচিত, কার নামে লিখে দেওয়া উচিত নয়, সেটা আমি খুব ভালো করে জানি। এসব আমাকে জিজ্ঞেস করার তুমি কে? হ্যাঁ, সম্পত্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পত্তি কার নামে রয়েছে সেটা প্রয়োজনীয় নয়, কিন্তু সেটা কে কি করে সামলাচ্ছে সেটা খুব প্রয়োজনীয়। এই সম্পত্তিটা সবই তোমার হতেই পারে, কিন্তু এই ফ্যাক্টরি, এই স্কুল, এই ট্রান্সপোর্ট কোম্পানি, এটার উপরে 5000 পরিবার নির্ভর করে রয়েছে। প্রতিটা পরিবারে 4-5 জন করে ধরলেও টোটাল 75,000 লোক রয়েছে, আর তারা আমাদের উপরে নির্ভর করে রয়েছে।
আর এটার ওপরেই ওরা বেঁচে রয়েছে। এই জায়গাটাই ওদের খাবার, এটাই ওদের বাঁচার ভরসা। আর তুমি এই কোম্পানিগুলো চালাচ্ছ বলে এখনো পর্যন্ত ভালোই চলছে, আর সবাই শান্তিতে দুটো খেতে পাচ্ছে। কিন্তু ভেবে দেখো, এই সব কিছু ওর নামে করে দিলে, আর ও যদি ঠিক করে চালাতে না পারে, যদি কোম্পানিটা বন্ধ হয়ে যায়, তাহলে ৭৫,০০০ পরিবারের কি হবে? ওরা রাস্তায় বসবে, ওদের কি হবে? আরেকটা কথা, এই সম্পত্তি যদি ওর নামে করে দাও, তাহলে শুধু ওই পাবে না, এগুলো ওই ক্রিমিনালগুলোও পাবে। সম্পত্তিগুলো পাওয়ার জন্য ওকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ওরা। আর তুমি জানো, এই সম্পত্তি ওর নামে হয়ে যাওয়ার পরে ওকে ওরা খুনও করে দিতে পারে। এসবের পিছনে অনেকের ষড়যন্ত্র রয়েছে। বোঝার চেষ্টা করো শিবানী। আমি সবকিছু ভালো করে বুঝতে পারছি, ভদ্রলোকেদের মতো এরকম ভাষণ দিও না। এই সম্পত্তির উপর তোমারও নজর আছে, আর এই সম্পত্তি তুমি একা হাতাবে বলে নিজেই সিদ্ধান্ত নিয়েছো। এই এত সম্পত্তি অন্য কারোর হাতে চলে যাচ্ছে বলে তুমি আতঙ্কে ভুগছো এখন, তাই না? সেই জন্য তুমি আমার দাদার নামে অকারণে এত অপবাদ দিচ্ছ। তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করে তোমার বাড়ির সকলকে এই বাড়িতে নিয়ে এসে এখানেই থাকছো, কেন বলো তো? সম্পত্তি নেওয়ার জন্য, তাই না? তুমি, তোমার বোন, তোমার ছোট মা, মামা, তোমার ভাই সকলে সম্পত্তি হাতানোর জন্য একেবারে তৈরি হয়ে এসেছিলে। এখন সেই সম্পত্তি তোমরা একা ভোগ করবে বলে সিদ্ধান্ত নিয়েছো। ওরা সবাই একটা টিম হয়ে চেষ্টা করে যাচ্ছে। বলতে গেলে সম্পত্তি তোমারও চাই, ওনাদেরও চাই। শিয়াল, গরু, বাছুরের মতো সেজে নাটক করলে সেটা বিশ্বাস করার মতো বোকা আমি নই। তোমার জন্য আমার দাদা হিমাদ্রি নিজের জীবন দিয়ে দিল, কিন্তু যে দাদাকে এখন আমি পেয়েছি তাকে আমি হারাতে চাই না। শিবানী প্লিজ, পুরনো কথা আর তুলো না। ওই অশোক কবে মারা গেছে। আমি সত্যি বদলে গেছি, আর সেটা তোমাকে দেখানোর জন্য নয়। আমি সত্যি নিজের মানসিকতা বদলে ফেলেছি। দেখো, তোমার জ্ঞান, বুদ্ধি সবকিছু তোমার কন্ট্রোলে নেই, সেই জন্যে এখন সবকিছু তোমার খারাপ মনে হচ্ছে। সেই জন্যে কে তোমার ভালো চাইছে, কে খারাপ চাইছে, এসব তুমি এখন বুঝবে না। যে ঈশ্বর তোমাকে ভালো বুদ্ধি দিত, তুমি এখন তাকেই দূরে সরিয়ে দিয়েছ। তোমার ইচ্ছে, যা খুশি তাই করো। ঠিকই তো, আমার সম্পত্তি, আমার ইচ্ছে, আমার যাকে খুশি আমি তাকে দেব। ও কে যে আমাকে সে জ্ঞান দিচ্ছে? শোন রে, আর মাত্র ২-৩ দিনের মধ্যে ১০০০ কোটি টাকার মালিক হতে চলেছি রে আমি। কোনো চিন্তা করিস না তুই। কলকাতায় হোক, দীঘায় হোক, বা কোনো বাড়ির উপরেই হোক, বাজি ধরে খেলবো। সে লাখই হোক বা কোটি টাকারই বাজি হোক না কেন, সেসব কোনো ব্যাপারই না। হাত খুলে খেলবো, যত টাকাই হোক না কেন বেটিং করতে পারবো। নিজের বার বানাবো, যত লোককে আনার ইচ্ছে হবে নিয়ে আসবি। কোনো ভালো হিরোইনের সাথে আমি বিয়ে করব। মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, দুবাই, ফুলটু মস্তিতে ট্যুর করব, লাইফের মজা নেব। আরে আমার লেভেলটাই অন্য। ঠিক আছে, আমি তোকে একটু পরে কল করছি। ভালো কাজের সময় কোনো না কোনো ভাবে বাধা পড়বেই, সেই বাধা কাটিয়ে তোকে আমি কল করছি। বেচারি ওই মেয়েটা তোকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। ওর সাথে অন্যায় করিস না, ওর সম্পত্তির উপর নজর দিস না। ওর মনটা অনেক বড়, ও নিজে দেবে বলে বলবে।
তোর যদি মান সম্মান থাকে তুই না করে দিবি। কি বললে? ওর আমাকে দেওয়ার মতো কি ক্ষমতা আছে? আর ওকে কেন বারণ করতে যাব? আমি আমার বাবার প্রথম সন্তান, আমি। ও যদি না দেয়, শুনে নাও, কোর্টে কেস করব, সব আমি নিয়ে নেব। এই, তোর 2 বছর বয়সে তোর বাবা তোকে ছেড়ে চলে এসেছে, মরা অবধি তোর কাছে আসেনি। সেই রকম একজনকে বাবা বলতে লজ্জা করছে না? আমি নিজে ওনাকে স্বামী বলে মানি না। ছেড়ে গেছিল তো হয়েছেটা কি? সাথে থাকলেই বা কি এমন ভালো হতো? আমি যদি বলি উনি তোর বাবা না, তখন তুই কি করবি? আমার চরিত্র খারাপ বলে দুর্নাম হলেও চলবে। যদি বলি উনি তোর বাবা না, কি করবি তাহলে? ছুরি দিয়ে তাকে 40-50 বার কুপিয়ে দেব। তোমাকে নয়, ওই শিবানীকে। এই বুড়ি, স্বপ্নেও দেখার সাহস নেই সেরকম কোটি কোটি টাকার সম্পত্তি আমি হাতে পাচ্ছি, সেটা জানার পরে কতটা আমি খুশি আছি জানিস? আনন্দ ধরে রাখতে পারছি না। এই, তুই যদি কোনোভাবে এর মাঝে এসে দাঁড়াস, জেলটা আমার কাছে কোনো ব্যাপার না রে। ছুরি মেরে দেওয়াটাও আমার কাছে নতুন না। শেষবারের মতো বলছি, কান খুলে শুনে রাখ, তুই এই সমস্ত সম্পত্তি কিন্তু আমার চাই চাই। আর এই ব্যাপারটা যদি কোনোভাবে আটকাতে চাস, তোর নিজের মেয়ে বলে যাকে ভাবছিস, মানে ওই শিবানীকে কেটে একেবারে পুঁতে দেব। এতদিন আমি আদিকে খেলার সুযোগ দিয়েছি, গুটিগুলো বেশ ভালোই সাজিয়েছে। এবার রেজাল্ট আসার পালা, কাপটা আমি নেব। তার জন্য যা ব্যবস্থা করার হয় কর। ঠিক আছে দাদা, এখনই ব্যবস্থা করছে। খেলা না খেলে কিভাবে জিততে হয় তোমার কাছে শেখা উচিত। রক্তপাত না ঘটিয়ে কিভাবে যুদ্ধ জিততে হয় তোমার কাছে শিখতে হবে। ছোট্ট বাচ্চারা যেমন মায়ের হাত ধরে চলে, ঠিক সেভাবেই আমি সবসময় তোমার হাত ধরে চলব। তুমি যেখানেই যাও, যাই করো না কেন, আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। আমায় সঙ্গে রেখো তুমি, এটাই শুধু বলার দাদা। আরে তুই কেন চিন্তা করছিস রকি? তুই তো আমার রাইট হ্যান্ড। আমি যেখানেই যাব তুই আমার সাথে সাথে থাকবি। ঠিক আছে দাদা, এক্ষুনি যাচ্ছে। তোমার এই কাজের জন্য যা যা করতে হবে সব আমি করব। চললাম দাদা। তুই যা। উমা এডুকেশনাল ট্রাস্ট আর ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা সম্পত্তির ভাগের সম্পর্কে শ্রী শিবপ্রসাদের লিখে যাওয়া অনুযায়ী ওনার বড় ছেলে ভৈরব পুরো সম্পত্তি পাবে বলে এই আদালত সিদ্ধান্ত নিচ্ছে। মামা, আজকে কোর্টে রায় আছে। আমার মতে 99.99% ভৈরবের পক্ষে রায় যাবে। 0.01% কেন হবে না ভাবছিস? বলতে পারবো না আমি। আমরা জানি না এরকম কিছু ব্যাপার স্যাপার যদি থাকে। বস বস বস, এসে গেছি। উঠুন বস, উঠে দাঁড়ান। বস, হাতটা দিন বস। থ্যাংক ইউ বস। এটা ধরুন, আপনি আশীর্বাদ করুন বস। এটা দেখুন আপনি।
ওয়াও, দারুণ ব্যাপার তো। শিবানীর সব সম্পত্তি তোর নামে হয়ে গেছে। এটাকে লটারি বলে না, লটারির থেকেও বড়, গুপ্তধনের মতো। ভৈরব, তুমি তো হঠাৎ করে একেবারে মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেছো। সবকিছুই তো আমাদের আদি বসের দয়া দয়া। ওইভাবে যদি না বলতেন তাহলে আমার দ্বারা সম্ভবই হতো না। আপনি আমার ভাগ্য দেবতা মশাই। বস, আপনার জন্য আমার কিছু করতে ইচ্ছে করছে। একটা কাজ করি, আপনাকে বরং ওই 10 লাখ টাকা দিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে দুটো দুটো ফুল পাক্কা পাক্কা। হ্যাঁ, খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন বস? তাতে চলবে তো বস?